প্রাচীন ইতিহাসের কোনো রানী বা রাজকুমারীর কথা ভাবলে সাধারণত চোখের সামনে কি ভেসে ওঠে? ওই তো ভারী গয়নায় মোড়া একটা ছবি, প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে আছেন। একদম। ইতিহাস বা পুরাণে নারীদের যেন কেবল একটা আম, নীরব পটভূমি হিসেবেই দেখানো হয়। সিদ্ধান্ত নেবে রাজারা, আর রানীরা সেটা শুধু মেনে নেবেন। হুম। কিন্তু এই একপেশে বয়ানটাকে রীতিমতো চ্যালেঞ্জ করে এমন চরিত্রও তো আছে। ঠিক। আর আজকে আমাদের এই গভীর আলোচনায় আমরা ঠিক এমনই একজনকে নিয়ে কথা বলবো। আমাদের মূল উৎস হল দ্রৌপদী, দ্য ফিয়ারি কুইন অফ ডিভাইন ডেস্টিনি নামের একটি বিস্তৃত কাজ। রাইট। আর এই লেখাগুলো ঘাঁটলে কিন্তু সেই চিরচেনা বাধ্য রানীর ধারণাটা একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। হ্যাঁ, আর সেই ঝড়ের নামই হল দ্রৌপদী। আজকে আমাদের লক্ষ্য হল তাকে শুধু একজন পৌরাণিক রাজবধূ হিসেবে না দেখে এমন একটা সিস্টেমের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে দেখা, যেটা আপাদমস্তক পুরুষতান্ত্রিক। একদম। আর এই আলোচনাটা শুরু করার জন্য দ্রৌপদীর জন্মের প্রেক্ষাপট বোঝাটা খুব জরুরি। হ্যাঁ, কারণ তার শুরুটা তো আর সাধারণ নিয়মে হয়নি, তাই না? একদমই না। ব্যাপারটা হলো পাঞ্চালের রাজা দ্রুপদ আর তার একসময়ের বন্ধু দ্রোণাচার্যের শত্রুতা নিয়ে। হুম, ওই যে রাজনৈতিক দ্বন্দ্ব আর অপমানের গল্পটা। হ্যাঁ, পাণ্ডবদের সাহায্যে দ্রোণ যখন দ্রুপদকে জনসমক্ষে অপমান করেন, তখন দ্রুপদ প্রতিশোধের আগুনে জ্বলছিলেন। উনি এমন একটা যজ্ঞের আয়োজন করেন। যেখান থেকে এমন কেউ আসবে যে এই অপমানের বদলা নেবে। ঠিক তাই। আর সেই যজ্ঞের পবিত্র আগুন থেকেই জন্ম নেন দ্রৌপদী আর তার ভাই ধৃষ্টদ্যুম্ন। ভাবা যায়, সাধারণ নিয়মে তো মাতৃগর্ভ থেকে জন্ম হয়, একটা স্নেহ বা লালন পালনের ব্যাপার থাকে। কিন্তু দ্রৌপদীর জন্ম আক্ষরিক অর্থেই যজ্ঞের আগুন থেকে। হুম। আর এই আগুন থেকে জন্ম নেওয়ার ব্যাপারটা তার চরিত্রের ভেতরে একটা মানে অদম্য শক্তি তৈরি করেছিল। আমি যদি এটাকে আধুনিক যুগের কোনো কাঠামোর সাথে তুলনা করি, ধরুন প্রাচীনকালের সমাজ ব্যবস্থাটা একটা কঠোর পুরুষতান্ত্রিক কর্পোরেট বোর্ডরুম। আচ্ছা, দারুণ তুলনা। বাহ! তো দ্রৌপদী কিন্তু এমন কেউ নন যে ওই সিস্টেমে মানিয়ে নিতে এসছেন। উনি ওই পুরনো কাঠামোকে চ্যালেঞ্জ করতে বা বলতে পারেন পুড়িয়ে ফেলতেই যেন আগুন থেকে এসছেন, একজন ডিসরাপ্টর। বাহ! হ্যাঁ, উৎসগুলো কিন্তু তার এই বহুমুখী পরিচয়ের ওপর খুব জোর দেয়। তাকে তো মহাজাগতিক ন্যায় বিচারের প্রতীক হিসাবেও দেখা হয়। আর তার নামগুলোর পেছনেও তো বিশাল অর্থ আছে, তাই না? হ্যাঁ, তো দ্রুপদের কন্যা হিসাবে দ্রৌপদী, পাঞ্চালের রাজকুমারী বলে পাঞ্চালী, আর যজ্ঞের আগুন থেকে জন্ম বলে তার নাম যাজ্ঞেসনী। হুম। উৎসগুলোতে তো তার আরেকটা নামের কথা খুব আসে, কৃষ্ণা। হ্যাঁ, কারণ তার গায়ের রং ছিল গাঢ় শ্যামবর্ণ। মহাকাব্যে তার রূপের অনেক বর্ণনা আছে। এই ধরুন পদ্মপাপড়ির মতো চোখ, কোঁকড়া চুল। কিন্তু এই রূপের বর্ণনা শুনে তো অনেকের মনে হতে পারে, মানে এটাও তো সেই পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, তাই না? নারীকে তার সৌন্দর্য দিয়েই মাপা হচ্ছে। এখানেই একটা সূক্ষ্ম পার্থক্য আছে। তার সৌন্দর্য ছিল ঠিকই, কিন্তু তার আসল শক্তি হিসাবে বারবার তার প্রখর স্মৃতিশক্তি, তীক্ষ্ণ মেধা আর নির্ভীক আত্মমর্যাদাবোধকে তুলে ধরা হয়েছে। উনি শুধু রূপের জোরে রাজসভায় টিকেছিলেন না। একদমই না। তিনি পণ্ডিতদের সাথে তর্ক করতেন, রাজাদের মুখের ওপর প্রশ্ন করতেন, পরিস্থিতিকে অন্ধের মতো মেনে নেননি কখনো। হুম। আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রথম বড় হোঁচটটাই তো আসে তার বিয়ের সময়, ওই স্বয়ম্বর সবার দৃশ্যটা। হ্যাঁ, সে বিখ্যাত মাছের চোখ বিদ্ধ করার শর্ত। জরাসন্ধ, দুর্যোধনের মতো রাজারা তো পারলেনই না। তারপর তো কর্ণ এলেন, যিনি প্রায় সফল হয়েই যাচ্ছিলেন, কিন্তু দ্রৌপদী তাকে প্রত্যাখ্যান করলেন, তাই তো? হ্যাঁ, কারণ কর্ণ একজন রথচালকের পুত্র ছিলেন। এরপর ছদ্মবেশী ব্রাহ্মণ যুবক অর্জুন তাকে জয় করেন। কিন্তু বিয়ের আসল জটিলতা তো শুরু হলো এরপর। ঠিক, অর্জুন যখন দ্রৌপদীকে নিয়ে বাড়ি ফিরলেন, তখন মাতা কুন্তী তাদের না দেখেই বলে বসলেন, যা এনেছ তা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নাও। আরে এই এক কথার জেরে ৫ ভাইয়ের স্ত্রী হতে হলো তাকে: যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেব। হ্যাঁ, কিছু ঐশ্বরিক নিয়তির বাধ্যবাধকতাও ছিল এর পেছনে। দাঁড়ান দাঁড়ান, আমার কাছে এই জায়গাটা ভীষণ সাংঘর্ষিক মনে হয়। কেন? আমরা দ্রৌপদীর নিজস্ব স্বাধীনতা বা এজেন্সির কথা বলছি, কিন্তু শাশুড়ির ভুল করে বলা একটা কথার জেরে ৫ জনকে বিয়ে করতে বাধ্য হওয়া, এটা কি চরম একটা পুরুষতান্ত্রিক ফাঁদ নয়? তার নিজস্ব সত্তা রইল কোথায়? আপাত দৃষ্টিতে এটা ওরকমই মনে হয়,
কিন্তু উৎসগুলো বলছে দ্রৌপদীর টিকে থাকার কৌশলটা বুঝতে হলে দেখতে হবে এই কাঠামোর ভেতরে তিনি কিভাবে কাজ করেছেন। মানে তিনি নিষ্ক্রিয় ছিলেন না? একদমই না। তিনি এই ৫ জন আলাদা ব্যক্তিত্বের স্বামীর সাথে সম্পর্কগুলো এমনভাবে ব্যালেন্স করেছিলেন যা পুরো সাম্রাজ্যের স্থিতি বজায় রেখেছিল। আচ্ছা, মানে যুধিষ্ঠিরকে সম্মান করলেও তার ভুল ধরিয়ে দিতেন। হ্যাঁ, যুধিষ্ঠিরের সিদ্ধান্তের সমালোচনা করতে তিনি একটুও ভাবতেন না। ভীম ছিলেন তার রক্ষাকর্তা, অর্জুনের সাথে ছিল গভীর ভালোবাসা, আর নকুল সহদেবের প্রজ্ঞাকেও তিনি সম্মান করতেন। ও, মানে তিনি এই জটিল সমীকরণটাকেই নিজের শক্তির হাতিয়ারে পরিণত করেছিলেন। ঠিক তাই। ৫ ভাইয়ের মধ্যে যেন কোনো বিভেদ তৈরি না হয়, সেই ঐক্যের কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। এটা তো কোনো ক্ষমতাহীন নারীর কাজ হতে পারে না। তা ঠিক। কিন্তু এই ক্ষমতার লড়াইয়ের সবচেয়ে ভয়ঙ্কর রূপটা আমরা তো পাশা খেলার সময় দেখি। হ্যাঁ, দি আল্টিমেট রেজিস্ট্যান্স। ব্যাপারটাকে আমি আধুনিক একটা ঘটনার সাথে মেলাই। ধরুন, কোনো কোম্পানিতে একটা চরম অনৈতিক টেক ওভার চলছে। শকুনি আর দুর্যোধন ছলনা করে যুধিষ্ঠিরকে হারাচ্ছে। হ্যাঁ, আর যুধিষ্ঠির একে একে নিজের সম্পদ, রাজ্য, ভাইদের এমনকি নিজেকেও বাজি রেখে হেরে গেলেন। আর তারপর দ্রৌপদীকেও বাজি রাখলেন। এটাই তো তৎকালীন আইনের চরম বিকৃতি। নিজের সবকিছু হারানোর পর যখন তার নিজের ওপরই অধিকার নেই, তখন তিনি দ্রৌপদীকে বাজি রাখলেন। আর হেরেও গেলেন। এরপর দুঃশাসন তাকে চুল ধরে হিচড়ে রাজসভায় নিয়ে আসে। হ্যাঁ, এটা শুধু একজন নারীর ওপর অত্যাচার ছিল না, এটা ছিল একটা গোটা আইনি আর সমাজ ব্যবস্থার নৈতিক পতন। আর ঠিক এই বিপর্যয়ের মুহূর্তেই দ্রৌপদী কিন্তু কেঁদে ভাসিয়ে দেননি। তিনি এমন একটা প্রশ্ন ছুড়েছিলেন। একদম নিখুঁত একটা আইনি প্রশ্ন। হ্যাঁ, উনি বলেছিলেন, যুধিষ্ঠির যদি আগেই নিজেকে হেরে গিয়ে থাকেন, তবে আমাকে বাজি রাখার অধিকার তার কিভাবে থাকে? মানে ভাবুন, যে ব্যক্তি নিজেই স্বাধীন নন, তিনি অন্যের স্বাধীনতার ভাগ্য কিভাবে নির্ধারণ করবেন? অসাধারণ একটা যুক্তি। ভীষ্ম, দ্রোণ বা ধৃতরাষ্ট্র কেউ এর উত্তর দিতে পেরেছিলেন? কেউ না। কারণ উত্তর দিতে গেলেই তাদের মেনে নিতে হতো যে তাদের পুরুষতান্ত্রিক আইনের মধ্যে কত বড় ফাঁকফোকর আছে। তারা তো নৈতিকভাবে পুরোপুরি দেউলিয়া হয়ে গিয়েছিল। ঠিক। আর যখন ওই রাজসভার কেউ তাকে রক্ষা করল না, তখন দুঃশাসন বস্ত্রহরণের চেষ্টা করে। আর তখনই শ্রীকৃষ্ণ অলৌকিকভাবে তাকে রক্ষা করেন, তাই তো? হ্যাঁ, কৃষ্ণ আর দ্রৌপদীর এই সম্পর্কটা কিন্তু সাধারণ বন্ধুত্বের চেয়ে অনেক গভীরে ছিল। মানে একটা আধ্যাত্মিক সংযোগ। হ্যাঁ, কৃষ্ণ ছিলেন তার ঐশ্বরিক রক্ষাকর্তা। যখন জাগতিক আইন, স্বামীরা সবাই নীরব দর্শক, তখন কৃষ্ণ মহাজাগতিক ন্যায় বিচারের প্রতীক হয়ে দাঁড়ান। কিন্তু রাজসভার এই ঘটনার পরেই তো তাদের ১৩ বছরের বনবাস শুরু হয়। হ্যাঁ, চরম কষ্টের জীবন। রোদ, বৃষ্টি, রাজকীয় স্বাচ্ছন্দ্যের অভাব আর সারাক্ষণ প্রাণনাশের হুমকি। আর আমি পড়েছি, এই সময়ে নাকি যুধিষ্ঠিরের সাথে তার ধর্ম নিয়ে খুব তর্ক হতো। প্রতিনিয়ত যুধিষ্ঠির ভাবতেন ক্ষমাই পরম ধর্ম, কিন্তু দ্রৌপদী বলতেন অন্ধের মতো ক্ষমা করাটা দুর্বলতা। মানে ন্যায় বিচার ছড়া ক্ষমা কেবল অন্যায়কে প্রশ্রয় দেয়। একদম। উনি যুধিষ্ঠিরকে মনে করিয়ে দিতেন যে একজন রাজার কাজ শুধু সন্ন্যাসীর মতো ক্ষমা করা নয়। বনবাসের এই সময়টাতেই তো অজ্ঞাতবাসের ওই ঘটনাটা ঘটে, মৎস্য দেশে। হ্যাঁ, রানী সুদেষ্ণার পরিচারিকা শৈরিন্দ্রী হিসেবে তাকে কাজ করতে হয়। রাজকুমারী থেকে পরিচারিকা, এটা তো বিশাল একটা মেন্টাল ট্রমা। আর ওপর ক্ষমতাধর সেনাপতি কিচক তাকে বারবার হয়রানি করতে থাকে। দ্রৌপদী তো আসল পরিচয়ও দিতে পারছিলেন না, কারণ তাতে অজ্ঞাতবাসের শর্ত ভেঙে যেত। ঠিক, কিন্তু তিনি নীরবে সয়েও যাননি। অত্যন্ত কৌশলে ভীমকে কাজে লাগিয়ে কিচককে রাতে অন্ধকারে হত্যার পরিকল্পনা করেন। এই কিচকের গল্পটা শুনলে না, আজকের দিনের কর্মক্ষেত্রের পাওয়ার ডাইনামিক্সের কথা মনে পড়ে যায়। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। মানে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কেউ যখন অধস্তন কাউকে হয়রানি করে, সেই অসহায়ত্বটা কিন্তু একই রকম। সরাসরি সিস্টেমে লড়া যায় না, কিন্তু দ্রৌপদী নিজের সম্মান রক্ষার বিকল্প রাস্তা বের করেছিলেন। তার এই রিজিলিয়েন্স বা ঘুরে দাঁড়ানোর ক্ষমতাই কিন্তু আজকের দিনের আধুনিক প্রতিকূলতা মোকাবেলার একটা দুর্দান্ত উদাহরণ। তো এরপর এই বছরের পর বছর জমানো ক্ষোভ, এটাই তো কুরুক্ষেত্র যুদ্ধের দিকে নিয়ে গেল। হ্যাঁ, আর কুরুক্ষেত্র যুদ্ধের অন্যতম প্রধান নৈতিক কারণই ছিল দ্রৌপদীর অপমান। এটা শুধু রাজ্য দখলের লড়াই ছিল না। না, এটা ছিল নারীত্বের অবমাননার বিরুদ্ধে যুদ্ধ। যুদ্ধে তার অপমানের বদলাও নেওয়া হয়। ভীম দুঃশাসনকে হত্যা করেন, ধৃষ্টদ্যুম্ন দ্রোণকে মারেন। কিন্তু
যুদ্ধের ঠিক পরেই তো এই মর্মান্তিক ঘটনাটা ঘটে। অশ্বত্থামার রাতের বেলার ওই আক্রমণ। হ্যাঁ, অশ্বত্থামা ঘুমন্ত অবস্থায় দ্রৌপদীর 5 পুত্রকে মানে উপপাণ্ডবদের হত্যা করে। ভাবুন যে নারীর লড়াই থেকে এত বড় যুদ্ধ হল, উনি যুদ্ধ জিতলেন ঠিকই, কিন্তু নিজের সবকিছু হারালেন। হুম। আর এরপর দ্রৌপদী যে প্রতিক্রিয়া, আমি তো পড়ে অবাক হয়ে গিয়েছিলাম। অশ্বত্থামাকে ক্ষমা করে দেওয়ার ব্যাপারটা। হ্যাঁ, মানে যে নারী সারা জীবন অপমানের প্রতিশোধ চাইতে অনুপ্রাণিত করলেন, তিনিই নিজের ছেলেদের হত্যাকারীকে ছেড়ে দিচ্ছেন স্রেফ অশ্বত্থামার মায়ের কথা ভেবে। হ্যাঁ, উনি যুক্তি দিয়েছিলেন যে অশ্বত্থামার মা যেন তার মতো পুত্রহারা হয়ে না কাঁদেন। এটা তো বিশাল একটা মানসিক রূপান্তর। ঠিক, এটা কেবল সহমর্মিতা না, এটা আসলে প্রতিহিংসার চক্র ভেঙে ফেলার একটা সুচিন্তিত সিদ্ধান্ত। হুম, মানে চোখের বদলে চোখ নিলে তো সবাই অন্ধই হয়ে যাবে। একদম। সিস্টেম বঞ্চিত করেছে বলে তিনি লড়েছেন, কিন্তু প্রতিহিংসা যখন অন্তহীন হয়ে যাচ্ছে, তখন তিনি অপরিসীম সাহসে সেই চক্রের সমাপ্তি টেনেছেন। এই পুরো যাত্রাটা আমাদের দ্রৌপদী সম্পর্কে একটা সম্পূর্ণ নতুন ধারণা দেয়। উনি কোনো অসহায় চরিত্র নন। বরং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এক নারী, যিনি অবিচারের শিকার হয়েও আইনি তর্ক করেছেন, অধিকার ছিনিয়ে এনেছেন। আর আধুনিক নারীবাদী চিন্তাধারায় নিজের স্বাধীন সত্তার এক দারুণ দৃষ্টান্ত তৈরি করেছেন। ঠিক তাই। তো আজকের এই গভীর আলোচনা থেকে আমরা শেষমেশ একটা বড় প্রশ্নের সামনে এসে দাঁড়াই। সেটা কি? মানে হাজার হাজার বছর আগের একটা মহাকাব্যের নারী চরিত্র যদি পুরুষতান্ত্রিক আইনের ফাঁকফোকর এত স্পষ্টভাবে তুলে ধরতে পারেন এবং নিজের স্বাধীনতার দাবি রাজসভায় দাঁড়িয়ে করতে পারেন, হুম। তবে আজকের আধুনিক আইনি বা সামাজিক ব্যবস্থা সম্পর্কে এটা আমাদের কি বার্তা দেয়? আমরা কি আদৌ সেই একই ধরনের ক্ষমতা কাঠামোর সাথে লড়াই করছি না? সত্যি তো ভাবার মতো বিষয়। হয়তো হয়তো প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আজও আমাদের সেই একই আগুনের প্রয়োজন, যে আগুন থেকে একদিন যাজ্ঞসেনীর জন্ম হয়েছিল। শ্রোতারা, এ বিষয়ে আপনারা একটু ভেবে দেখবেন। আজ এ পর্যন্তই।